নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের টেনিউরটা সম্পর্কে আমরা জানি 1660 থেকে 1798 পর্যন্ত। এই যুগের ব্যাপারে আমি তোমাকে বলছিলাম, এটাকে বলা হয় কি, দ্য এনলাইটমেন্ট পিরিয়ড, আলোর যুগ, দ্য আর্ট ফর হিউম্যানিটি সেক, এই কথাগুলো বলা হয়, তবে এগুলো পরীক্ষার জন্য অত গুরুত্বপূর্ণ না। দেখো, দ্য সুডো ক্লাসিক্যাল পিরিয়ড, দ্য এজ অফ রিজন, দ্য এজ অফ প্রোজ। অনেক কথা থেকে আমি শুধু ওই লাইনটাই তোমাকে বলছিলাম, খেয়াল করছো? আমি এই কথাটা বলছিলাম না, এটাকে কি বলা হয়? দ্য এজ অফ প্রোজ। সুডো শব্দটা কি? সুডো মানে ছদ্মবেশী। সুডো ক্লাসিক্যাল। তারপরে দ্য এজ অফ রিজন। এসব এত কথা মনে, বেশি কথা যখন শিখবে তখন কামের কথাটা বলে যাবা, কথা বলছো, এই জন্য এটাকে দ্য এজ অফ প্রোজ বলা হয়। দ্য এজ অফ এনলাইটমেন্ট বা দ্য এনলাইটমেন্ট পিরিয়ড বা দ্য এজ অফ এনলাইটমেন্ট, এভাবে মনে রাখতে পারো। অথবা 1700 এবং 1800 সেঞ্চুরি সাহিত্য, এই যুগ সাহিত্যের যুগ বলা হয়। এই যুগটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছিলাম, এতটুকু পর্যন্ত আমি লিখে লিখে দেখাইছিলাম। এবং এখানে আমি এই যে দ্য এজ অফ ড্রাইডেনের কথা তোমাকে দেখিয়েছিলাম। আমি বলেছিলাম না, একটা পিরিয়ড আছে, এটার নাম কি? দ্য রেস্টোরেশন পিরিয়ড। রেস্টোরেশন পিরিয়ডের অপর নাম হচ্ছে দ্য ড্রাইডেন, দ্য এজ অফ ড্রাইডেন। অথবা একই সাথে ড্রাইডেনের সাথে আরেকজন কবি ছিল, কে? মিল্টন। তাহলে এটাকে মিল্টনের যুগ অথবা ড্রাইডেনের যুগ বলা হয়। আর একটা পিরিয়ড হচ্ছে আগাস্টান পিরিয়ড। তো আগাস্টান বেটাটা কে? এটা আবার কি লিখছে? ও কোনো ইংরেজি মানুষ না, ও কোনো লেখক না, ও হচ্ছে ইংল্যান্ডের মানুষও না, ও হচ্ছে ইটালির রাজা। কথা বুঝছো? তাহলে নিউ ক্লাসিক্যাল একটা ব্যাপার আছে না? তো নিউ ক্লাসিক্যাল কেন? নিউ ক্লাসিক্যাল হচ্ছে আসলে ক্লাসিক্যাল বিষয়গুলো আসবে নতুন ভাবে। ক্লাসিক্যাল বিষয়গুলোই আসবে কিভাবে? নতুন ভাবে। এই জন্য নতুন ভাবে ক্লাসিক্যাল জিনিসগুলোর রিভাইভাল এই যুগে হয়েছে। এই বিষয়টা হচ্ছে ইংল্যান্ডের আগাস্টান পিরিয়ড, রাজা আগাস্টাসের সময়ে যে সমস্ত ইতালিতে সাহিত্য রচনা হয়েছিল, ওই চেতনা ফিরে এসেছিল ইংল্যান্ডে এই সময়ে। এই জন্য রাজা আগাস্টাসের স্মরণে এই যুগটাকে বলা হয় কি পিরিয়ড? আগাস্টান পিরিয়ড। বলো কি পিরিয়ড? তাহলে রাজা আগাস্টাস কোন দেশের রাজা ছিল? ইটালির। তাহলে ইটালিতে রাজা আগাস্টাসের সময়ে যে ধরনের সাহিত্য রচনা হয়েছিল, ওই ধরনের সাহিত্য এখানে আসছিল। এবং এই যুগে একজন বড় লেখক ছিল, এই লেখকের নাম আলেকজান্ডার পুপ। এই জন্য এই পিরিয়ডটাকে পুপের যুগও বলা হয়। তাহলে ড্রাইডেনের যুগ, মিল্টনের যুগ, পুপের যুগ। আরেকটা হচ্ছে দ্য এজ অফ সেন্সিবিলিটি, দ্য এজ অফ ইন্দ্রিয় পরায়ণতার যুগ। ইন্দ্রিয় পরায়ণতার যুগ, ঠিক আছে? অথবা এই যুগে গুরুত্বপূর্ণ যে সমস্ত লেখকগণ আছে, বিশেষ করে স্যামুয়েল জনসনের নামে এই যুগের নাম বলা হয়। আর একটা নাম আছে, দেখো, দ্য এজ অফ ট্রানজিশন, দ্য এজ অফ প্রি রোমান্টিক। রূপান্তরের যুগ। ট্রানজিশন মানে কি? রূপান্তরের যুগ। তাহলে আবার একটু হাজিরা দাও। এই বলো, এলিজাবেথান। এলিজাবেথান পিরিয়ডে প্রথমে কোন, কি মনে রাখতে হবে? ইউনিভার্সিটি উইটস। কি মনে রাখতে হবে? ইউনিভার্সিটি উইটস এর মধ্যে গুরুত্বপূর্ণ একজন লেখক বলছিলাম, ক্রিস্টোফার মার্লো। মার্লোর পরে গুরুত্বপূর্ণ একজন কবি হচ্ছে কবিদের কবি, এডমান্ড স্পেন্সার। এরপরে একজন ক্রিটিক, ফিলিপ সিডনি। তার লেখা বইয়ের নাম অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। তারপরে হচ্ছে এরা এরা চলে যাওয়ার পরে আমরা শেক্সপিয়ারের ছাড়া আরেকজন বড় লেখক পেয়েছি, যাকে আমরা ফাদার অফ ইংলিশ প্রোজ বলছিলাম। নাম কি? ফ্রান্সিস বেকন। এরপরে মনে রাখতে হবে উইলিয়াম শেক্সপিয়ারকে। শেক্সপিয়ারকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। শেক্সপিয়ারের উপাধি, জন্ম, মৃত্যু, চরিত্র এবং নাটকগুলো ক্লিয়ারলি দেখবো। হ্যাঁ, আচ্ছা। শেক্সপিয়ার কয়টা সনেট লিখেছে? এটা লাগবে আবার, কারণ এটা স্পেসিফিক। কিন্তু কয়টা নাটক, ওটা স্পেসিফিক না। 37 38-এ কনফিউশন আছে। কিন্তু তার নাটকগুলো 3টা ভাগে বিভক্ত বা 4 ভাগে বিভক্ত: ট্রাজেডি, কমেডি, ট্রাজি কমেডি, হিস্ট্রিক্যাল। শেক্সপিয়ারের পরে যদিও সে অনেকগুলো নাটক লিখেছে, তাকে ড্রামাটিস্ট না বলে তাকে আমরা কবি বলি। এবং তিনি ইংল্যান্ডের জাতীয় কবি। ইংল্যান্ডের জাতীয় কবি। তিনি কবিদের কবি। তিনি তিনি পয়েট অফ নেচার নাকি হিউম্যান নেচার, এই তো এতে কাজের কথা আসতেছে। এরপরে এলিজাবেথান পিরিয়ডের পরে গুরুত্বপূর্ণ লেখকদের মধ্যে আমরা আর কি পেয়েছি বলো? উইলিয়াম শেক্সপিয়ারের পরে বেন জনসন। বেন জনসন। তাহলে বেন জনসনের একটা গুরুত্বপূর্ণ বই মনে রাখতে বলছিলাম, বলফনি।
দ্য ফক্স। আচ্ছা, গুড মরুর লেখক কে? দ্য গুড মরুর লেখক কে? জন ডান। জন, এনাকে কি বলছিলাম? পাগলা কবি বলছিলাম না? কি কবি? দ্য মেটাফিজিক্যাল, মেটাফিজিক্যাল পয়েট। তারপরে হচ্ছে এরপর গুলো এমনি কথা বলছি, এখন আমরা কবিগুলো আসবে। আচ্ছা, এখন আসো নিউ ক্লাসিক্যাল। তাহলে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে। রেস্টোরেশন পিরিয়ড, আগাস্টান পিরিয়ড, এজ অফ সেন্সিবিলিটি। সেন্সিবিলিটি কথাটা কেমন কেমন কঠিন কঠিন লাগতেছে, এরকম কঠিন কিছু না। ইন্দ্রিয় পরায়ণতার যুগ, সচেতনতার যুগ, কথা বুঝছো? তাহলে তুমি এখানে আবার এই 3টে পিরিয়ডকে আমরা 3জন ব্যক্তির নামও মনে রাখি। এজ অফ ড্রাইডেন, এজ অফ পুপ, এজ অফ জনসন। আবার এজ অফ ড্রাইডেন, এজ অফ পুপ এবং এজ অফ, ব্যক্তির নামে যদি একটু করে রিমাইন্ড করে রাখতে পারো তাহলে ওই ব্যক্তিগুলো যে ইম্পর্টেন্ট ব্যাপারটাও বুঝতে পারবা। হ্যাঁ, কারণ ওই যুগের প্রতীকী কবি, ওই যুগের প্রতিনিধি কবি, এই টাইপের একটা ব্যাপার আছে। যেমন ড্রাইডেনকে আমরা বা মিল্টন দুইজনকে আমরা রেস্টোরেশন পিরিয়ডের মূল কবি হিসেবে দেখছি। যেমন এখানে আমরা এই রেস্টোরেশন পিরিয়ডের যে সকল রাইটার আছে তার একটা লিস্ট দিয়েছি। মিল্টন ইম্পর্টেন্ট, ড্রাইডেন ইম্পর্টেন্ট। তারপরে এখানে জন লক আছে, জন বানিয়ান আছে, স্যামুয়েল বাটলার আছে, উইলিয়াম উইচার্লি। তুমি তো পড়বা উইকারলি, শব্দটা কি? হ্যাঁ। তারপরে হচ্ছে জর্জ ফারকার, এখানে লেখা আছে ফারকুয়ার, গুগলে ফারকুয়ার আসে এই জন্য আমি ফারকুয়ার লিখে দিয়েছিলাম, কিন্তু আমরা সাধারণত ফারকারই পড়ি। ঠিক আছে। আচ্ছা, আফরাবেন, তা আফরাবেনকে মনে রাখবা, তেমন এগুলো লাগবে না। যেমন জন ল কিন্তু গণতন্ত্রের জনক, ইনি হচ্ছে একজন পলিটিক্যাল রাইটার। তাহলে সাহিত্যিক হিসাবে তোমার কাছে এখানে মাত্র কয়জন? 3জন, মাত্র 3জন। আফরাবেনকে মনে রাখবো। এভাবে আমরা লিস্টকে ছোট করে ফেলতে পারি। আমি দেখাচ্ছি, যারা একটু দাগিয়ে নিতে চাচ্ছ তাদের জন্য সুবিধা হওয়ার জন্য, মানে ইজিলি। তারপরে হচ্ছে আগাস্টান পিরিয়ডে এসে আলেকজান্ডার ফুক, ইনার কাছে ইনাকে স্টার দিবা 180টা। দানিয়েল ডিফু, ইনাকে স্টার দিবা 380টা। ঠিক আছে। জনাথন সুইফট, ইনাকেও স্টার দিবা সমান সমান। হ্যাঁ। স্যামুয়েল রিচার্ডসন টিক মার্ক দিতে হবে। তার মানে এখানে এই 3জনই যথেষ্ট গুরুত্বপূর্ণ রাইটার, একেবারে বড় বড় ফিগার। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, মীর মশাররফ। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, মীর মশাররফ, এরা যেমন বড় বড় কথা সাহিত্যিক, প্রায় সমসাময়িক সময়ে লিখেছে। মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এরাও লিখেছে। এরকম বড় বড় ফিগার, কথা বুঝছো? হ্যাঁ। কিন্তু উপন্যাসের জনক বলা হয়, এরা বড় বড় এসব লেখা লিখার পরেও উপন্যাসের জনক হিসেবে খ্যাতি পাচ্ছে কে? হেনরি ফিল্ডিং, স্যামুয়েল জনসনকে তোমরা চিনবা। টমাস গ্রে নিয়ে বারবার পরীক্ষায় প্রশ্ন আসছে, 43-44 পরপর 2বার প্রশ্ন আসছে। হ্যাঁ। টমাস গ্রের লেখা লেখা একটা ইলেজি আছে, ইলেজি রিটেন ইন দা কান্ট্রি চার্চিয়ার্ড। এই কবিতাটা থেকে প্রশ্ন আসছে পরপর 2বার, হুবহু একই প্রশ্ন 2বার। আরগুলো লাগবে না, আরগুলো লাগবে না। যেমন এডমান্ড বার্ক, ইনি একজন বক্তা ছিল। তারপরে গ্যাথে, তারপরে অ্যাডাম স্মিথ, এগুলো তো অর্থনীতিবিদ, কিন্তু ওই যুগের লেখক হিসেবে জিনিসগুলো দেখানো হয়েছে। তাহলে এইজ অফ সেন্সিবিলিটি এখানে, তাহলে আমরা মূলত এখানে 3জনকে, এখানে 3জন, তারপরে এখানে কয়জন? 3জন, তারপরে এখানে কয়জন? 3জন। তার মানে আমি লিস্ট কমিয়ে দিয়েছি না, অনেকগুলা লেখক থাকলেও। আচ্ছা, এবার এই বেটাগুলাকে আমরা একটু চিনবো। প্রথমে আসো রেস্টোরেশন। রেস্টোরেশন কথাটা কোথেকে আসছে আমরা তো জানি, ঠিক না? আচ্ছা, মিল্টনকে আমরা মহাকবি হিসেবে চিনি। যারা ইংরেজি সাহিত্য কখনোই পড়ে নাই সে ও শেক্সপিয়ার এবং মিল্টন, এই 2 বেটারে চিনি, ঠিক না? শেক্সপিয়ারকে চিনে, আর কাকে চিনে? মিল্টনকে। তো মিল্টন হচ্ছে দ্য গ্রেটেস্ট মাস্টার অফ ব্ল্যাঙ্ক বার, বাংলায় ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দের জনক কে? মাইকেল মধুসূদন দত্ত। তাহলে বাংলার মিল্টন হচ্ছে, বলো বাংলার মিল্টন কে? হেমচন্দ্র। হেমচন্দ্র এবং নবীন চন্দ্র, এদেরকে চিনো? হ্যাঁ, এরা কিন্তু মহাকাব্য রচনা করছে। নবীন চন্দ্রের নাম শুনছো? ত্রয়ী মহাকাব্য, মহাকাব্যের রচয়িতা কিন্তু নবীন চন্দ্র। এবং এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন অলরেডি বিসিএস আসছে 35 থেকে যে কোনো একটা প্রশ্নে, কথা বলছো? আচ্ছা, তাহলে বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্রকে, এটা কিন্তু আমরা মুখস্থ, ওই যে উপাধি বা টেবল থেকে মুখস্থ করে ফেলছো আর কি। আচ্ছা, তাহলে তার বইগুলো আমি আগে একটু আগে যেহেতু বলে ফেলছি, জাস্ট একটু একটু বলে দিচ্ছি। প্যারাডাইস,
লস্ট, প্যারাডাইস রিগেইনড, এবং এটা হচ্ছে মহাকাব্য, এটাও হচ্ছে মহাকাব্য। হ্যাঁ, এবং এখানে কিন্তু এগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছিল যে জাস্টিফাই দ্য ওয়ে অফ গড টু ম্যান, জাস্টিফাই দ্য ওয়ে অফ গড টু ম্যান। তাহলে ওয়ে অফ ম্যান টু গড উল্টা করে দিতে পারে পরীক্ষায়। এটা পরীক্ষা আসতে একটু পরে এমসিকিউ দেখাচ্ছি, এটা এটা দেখবা একটু। তার এই কবিতার কথা বলছিলাম, লাইসি দাস, হ্যাঁ, বন্ধুর এডওয়ার্ড কিং এর মৃত্যুর সুখ নিয়ে লেখা, ঠিক আছে। তারপরে তারপরে অন দা মর্নিং অফ ক্রাইস্ট নেটিভিটি, ঠিক আছে, তার প্রথম কবিতা। এগুলো কিছু লাগবে না, ওই যে অফ এডুকেশনের কথা বলছিলাম। তোমার প্যারাডাইজ লস্ট এবং প্যারাডাইজ রিগেইন মনে রাখলেই হবে। প্রশ্ন যদি এখান থেকে আসে তাহলে তোমার ভাগ্য ভালো। দেখো এটা পরীক্ষা কবার আসছে, তুমি নিজেই বলবা যে না আমি দেখছি, এটা পরীক্ষা অনেকবার দেখছি। বেটার টু রেইন, রেইন মানে কি, রাজত্ব, ইন দা হেল দেন সার্ভ ইন দা হ্যাভেন, স্বর্গে দাস হওয়ার চেয়ে নরকে রাজা হওয়া ভালো। অসাধারণ কথা, ঠিক না? আচ্ছা, চাইল্ডহুড শোজ দা ম্যান অ্যাজ মর্নিং শোজ দা, প্রতিদিন বলো না মর্নিং শোজ দা ডে, তাহলে এটা তুমি তুমি বলো নাই, তুমি বলো অনুভব, এটা তুমি বলছো, ঠিক না? এটা আসলে কে বলছিল? মর্নিং শোজ দা ডে। তারপরে দ্যাট ইজ দা গোল্ডেন কি দ্যাট ওপেন্স দা প্লেস অফ ইটারনিটি, অনন্ত। এখানে একটা টেবলে দেখানো হচ্ছে কোনটা কি, কনফিউশন গুলো দূর করার জন্য। এখানে যদিও এটা এমনিতেই পারবা, মিল্টন প্যারাডাইজ লস্ট এটা মহাকাব্য। তারপরে হচ্ছে দেখো আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দা লক, এটাও কি দ্য রেপ অফ দা লক, এটা মানে কি জানো? প্যারাডাইজ লস্ট মানে স্বর্গ হারিয়ে গেছে, এটা দেখে এমনি এমনি মনে থাকবে, এবং প্যারাডাইজ লস্ট ছোটবেলা থেকে শুনছো, কিন্তু দ্য রেপ অফ লক তুমি ভুলে যাবা। বেনি আছে না, চুলের বেনি, এখানে একটা মেয়ে ছিল, মেয়েটা সুন্দরী, তাকে সে নিষ্পাপ, তাকে ফেরেশতারা ইশারা করতো স্বপ্নের মধ্যে, এরিয়েল তারে দেখাইছিল তুমি কালকে অনুষ্ঠানে যাইও না, তোমার অনিষ্ট হবে। কিন্তু সে তাও অনুষ্ঠানে যায়, সে মেকআপ করে, এত সুন্দর করে মেকআপ করে, মানে সবাই সারা দুনিয়া তার দিকে তাকিয়ে থাকে। একজনে তার বেনিগুলো তার এত সুন্দর লাগে, বেনিগুলো সে চুরি করবে। অনুষ্ঠানের এক পর্যায়ে সে বেনিটা কেটে চুরি করে ফেলে। এই চুলের বেনি, হ্যাঁ, চুলের বেনি, লক মানে কিন্তু, লক মানে গিরা, লক মানে তালা, এখানে হচ্ছে বেনি বেনি, কথা বলছো? এখানে রেপ মানে ইয়া না, ওই মেয়েদের রেপ করে না, এখানে আসলে কেটে ফেলা, বেনি কেটে নেওয়ার ঘটনা নিয়ে করা মহাকাব্য। হ্যাঁ, অসাধারণ। এবং অনেক বড় কবি। ফেয়ারি কুইন, পরীকথা, এডমান্ড স্পেন্সারের কথা একটু আগে বলছিলাম না? হ্যাঁ, এগুলা। তারপরে হচ্ছে এগুলো লাগবে না, ইউটোপিয়া, তারপরে এই দা ড্যাফোডিল, এটা পোয়েম, নিচের গুলো লাগবে না, কারণ তথ্য বাড়িয়ে কনফিউশন বাড়ানোর দরকার নেই। ড্রাইডেনের কথা বলছিলাম, ড্রাইডেনের সাথে বাংলা সাহিত্যের কার সাথে মিলাই দিয়েছিলাম? শামসুর রহমানের সাথে। ড্রাইডেন ভুলে গেলে চলবে না, কিন্তু ড্রাইডেন থেকে পরীক্ষা প্রশ্ন আসে। ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম বলা হয় তাকে, ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম। 31 থেকে 1700 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। দেখো দেখো, ইনি হচ্ছে যে একাধারে ইংলিশ পোয়েট বা ক্রিটিক বা ট্রান্সলেটর বা প্লে রাইট, রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধিত্বকারী পোয়েট অফ নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এখানে এখানে তাকে বলা হয়, এই যে প্রথম তিনি মেটাফিজিক্যাল পোয়েট্রি ব্যবহার করেছিলেন। মেটাফিজিক্যাল পোয়েট্রি, মেটাফিজিক্যাল কথাটা প্রথম ব্যবহার করেছিলেন কে? সে। গুড মরু কবিতায় জন ডানে আগে লিখে হয়তো মরছে, কিন্তু এই কবি এই ধরনের জিনিসগুলাকে মেটাফিজিক্যাল বলা হয়। বিষয়টার সাথে মানুষের সাথে ইন্ট্রোডাকশনটা করাইছে কে? ড্রাইডেন। তারপরে হচ্ছে এই যে এটা পরীক্ষা ছিল, তুমি 43 বা 44 প্রশ্ন দেখো, অল ফর লাভ পরীক্ষা আসছে, বুঝতে পারছো? তারপরে হচ্ছে দ্য ইন্ডিয়ান এম্পায়ার, এবং অল ফর লাভ এটা কি, হিরোইক ট্র্যাজেডি, তার স্যাটায়ার আছে, এগুলো একটু দেখবা। এগুলোর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য সিক্রেট, টিকমার্ক দেওয়া আছে, দ্য সিক্রেট লাভ। তাহলে অল ফর লাভ, দ্য সিক্রেট লাভ, এগুলোর জন্য আমরা মনে রাখবো কাকে? ড্রাইডেনকে। লেখক ছিল একটু কিন্তু ওই মিল্টনের গুলো সহজে মনে থাকবে, প্যারাডাইজ লস্ট, প্যারাডাইজ গেইন। তারপরে হচ্ছে এরপরে উইলিয়াম কনগ্রেভ। এখানে এখানে দেখো বইটার নাম কি, অল ফর, এটা কি বই? ট্র্যাজেডি। লাভ ফর, ওটা কি লাভ ফর লাভ নাকি অল ফর লাভ? হ্যাঁ, এটা কি ওটা ছিল কি ট্র্যাজেডি, আর এটা হচ্ছে কি কমেডি।
দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এই যে দুইটা বোল্ড করা, এই দুইটা পরীক্ষায় আসে, যে দুইটা বোল্ড করা এই দুইটা পরীক্ষায় আসে, একটু মাথায় রাখবা। হ্যাঁ, একটু দাগ দিয়ে ফেলবা। ইনাকেও আমরা গুরুত্ব দিব। এই যুগে আরো কিছু রাইটার আছে, কিন্তু সবগুলো রাইটারকে যদি তুমি গুরুত্ব দাও তাহলে তুমি গুরুত্বপূর্ণ বলে তুমি ভুলে যাবা। আর তুমি তুমি একটা জিনিস মাথায় রাখবা, তোমার 2-3 নম্বর বাদ যাক। 15তে 15 পাবো না, 15তে 15 পাওয়ার চেয়ে ওই বাকি এক্সট্রা 3 নম্বর পাওয়ার জন্য যে ব্যাখ্যা কামগুলা করবা, ওই সময়টাতে তুমি প্রিভিয়াস কোশ্চেন পড়িও, ম্যাথ প্র্যাকটিস করিও, অন্যান্য জিনিসগুলো পড়িও। বুঝতে পারছি? পুপ। পুপ কত বড় কবি, এটা হচ্ছে তুমি পুপের নামে যে একটা যুগ আছে এটা দিয়ে তুমি বুঝতে পারো, ঠিক না? আলেকজান্ডার পুপ। এবং তার বিখ্যাত ওই যে বলেছিলাম বেনি, তার রেপ অফ দা লক, এটা হচ্ছে গম্ভীর কিন্তু হাস্যরসাত্মক মহাকাব্য। তার বেনি কাটা, বেনিটা কাটবে, বেনিটা কে নিছে এটা খুঁজে, এটা নিয়ে মারামারি হয়, ওখানে রেস্টুরেন্টের মধ্যে সবাই আছে, প্লেট প্লেট এগুলো নিয়ে মুখোমুখি মারামারি করে। শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত আসে তার বেনিটা স্বর্গে নিয়ে গেছে, এবং তাকে বুঝ দেওয়া হয়, তাকে বলা হয় যেহেতু এটা স্বর্গে চলে গেছে তাহলে এটা কখনো সাদা হবে না, এটা থাকবে। এই সমস্ত মজার মজার গল্প আর কি, হ্যাঁ, কবিতার মধ্যে। এসে অন ক্রিটিসিজম, এসে অন ক্রিটিসিজম। তাহলে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি কে লিখেছিল? স্যার ফিলিপ সিডনি, স্যার ফিলিপ সিডনি। তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যান এসে অন ক্রিটিসিজম কে লিখেছে? আলেকজান্ডার পুপ। আচ্ছা, এবং তার এই বইটা যে ইম্পর্টেন্ট, বইয়ের ছবি দিয়ে দ্য রেপ অফ ল গ্রন্থ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা মহাকাব্য, স্যাটারিক্যাল মহাকাব্য, ব্যঙ্গাত্মক মহাকাব্য যেটাকে বলা হয়। এবং এখানে দেখো ব্যারন, এটা হচ্ছে নায়ক, আর বিলিন্ডা হচ্ছে মেয়ে, এই মেয়েটার বেনিটাই কাটা হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে এরিয়েল হচ্ছে দূত। এরিয়েল হচ্ছে কে? পরীক্ষা আসছে কিন্তু, হঠাৎ করে আসছে, কিন্তু হঠাৎ করে এরকম প্রশ্ন আসাটা অস্বাভাবিক, এরকম প্রশ্ন আসাটা অনুচিত। কারণ একটা সাধারণ মানুষ বিসিএস এর প্রস্তুতি নিতে গিয়ে ইংরেজি সাহিত্যের সবকটি চরিত্র সম্পর্কে জানবে, এটা তো ডিফিকাল্ট বিষয়। কথা বুঝছো? এবং রিয়েল রাগ করে, কিন্তু ও কিন্তু তাকে কি করতো, স্বপ্ন দেখাতো, পাহারা দিত ইভিল, ইভিল ডিড থেকে। মনে করো তাকে তো, এরিয়েল যদি তাকে পাহারাই দেয় তার বেনি কেমনে সন্ত্রাসী হলো। এখন ইভিল হচ্ছে, বিলেনটা হচ্ছে নিষ্পাপ। এরিয়েল দেখছে সে ছেলেদের সাথে খেলছে এবং কথা বলছে, সে নিষ্পাপ না, এখন তার মধ্যে একটা প্রেম এবং পাপ বেশি উঠছে। তার মধ্যে যখন পাপ পাপ চলে আসছে, এই জন্য রিয়েল তাকে পাহারা দেওয়া বন্ধ করে দিয়ে চলে গেছে। এরপরেই সন্ত্রাসী বা এরপরেই ওরা সুযোগ পাইছে কি করার জন্য? হ্যাঁ, বেনি কাটার জন্য। তাহলে একটা হচ্ছে রেপ অফ লক, একটা হচ্ছে রেপ অফ বাংলাদেশ, একটা হচ্ছে রেপ অফ কি, বলো। এটা একটা কবিতা, এটা একটা কি কবিতা, এটা এটা উইলিয়াম শেক্সপিয়রের কবিতা। এখানে দেখো, লিউক্রেস শব্দটা, এটা মানুষের নাম, এটা কোনো শব্দার্থ না। কথা বুঝছো? এটা একটা মহিলা, একটা সেনাপতির বউ। সেনাপতির বউ বেশি সুন্দরী, সেনাপতির বউ সুন্দরী, তার বউর সৌন্দর্য বর্ণনা করছে সে রাজার সামনে, রাজপুত্রের সামনে। রাজপুত্র এই বিষয়টা শুনে ওর বাসায় গেছে, বাসায় গিয়ে তার সাথে কথা বলছে, কথা বলে কথা বলতে বলতে সে তার প্রেমে পড়ছে, প্রেমে পড়ে এক সময় তার সাথে শারীরিক সম্পর্ক করার একটা আগ্রহ জাগছে, কিন্তু সে মুখে বলতে পারতেছে না। কিন্তু সেনাপতি ছিল বাইরে, দূরে, অন্য একটা জায়গায়। এখন সে রাত্রে থেকে গেছে বুদ্ধি করে, রাত্রে থেকে গিয়ে এক সময় গিয়ে তার কাছে গেছে এবং তাকে আক্রমণ করার জন্য মুখ চেপে ধরছে। সে একটু করে বুঝতে পারে, পিছনে চলে আসে, এক পর্যায়ে গিয়ে সে তাকে র্যাপ করে ফেলে। র্যাপ করার পরে সে আবার ভুল বুঝতে পারে, লজ্জিত হয়, লজ্জিত হয়ে সে বাসা ছেড়ে পালিয়ে যায় রাজপুত্র। এখন এই মেয়ে কি করে, জামাইকে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, বউটা। এখন সে একবার বিয়ে করবে চিন্তা করে, আরেকবার র্যাপ করবে চিন্তা করে রাজপুত্র, আবার সে বিয়ে করবার চিন্তা করে সিদ্ধান্ত আসতে পারে না, কারণ সে তো বিবাহিত। এরকম অনেক কিছু এই কবিতার মধ্যে তুলে আনছে। এবং এক সময় গিয়ে সে জামাইকে খবর দেয়। জামাই যখন আসে এবং জামাইকে চিঠি দিয়ে ডেকে আনে, জামাই আসার পরে সে এইটুকু বলে আমি র্যাপ করেছি, কিন্তু র্যাপ কে করে সেটা বলে না, কারণ ওই যে রাজপুত্র। এক সময় গিয়ে জামার অনেক অনুরোধের পরে শেষ পর্যন্ত সে স্বীকার করে, স্বীকার করার সাথে সাথে সে নিজে 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 সুইসাইড করে মারা যায়। সুইসাইড করে মারা যাওয়ার পরে তার জামাই কি করে, নিজেও সুইসাইড করতে চায়। তার জামার বন্ধুরা তাকে বুঝায় সুইসাইড করিও না। এখন সবাই মিলে রাস্তায় নামে এবং এই র্যাপের জন্য বিচার দাবি করে।
এই ঘটনা নিয়ে একটা কবিতা। কথা বুঝছো? এই শব্দটা কি? লিউক্রেস শব্দটা কি? হ্যাঁ, তাহলে এটা কার কবিতা? তো রেইফ অফ বাংলাদেশের লেখক কে? হ্যাঁ, অ্যান্থনি মাসকারেনহাস। অ্যান্থনি মাসকারেনহাস। রেইফ অফ লকের লেখক কে? রেইফ অফ লক। লক মানে কি? হ্যাঁ, আমি একটু একটু ঘটনা বলছি কেন, যেগুলো পরীক্ষায় লাগবে। ওটা ওটা শেক্সপিয়ারের তো তেমন সনেট ছাড়া আলাদা এমন এরকম কবিতা কম। আলাদা একটা কবিতা, এবং এটা রেপ শব্দের সাথে সংযুক্ত। হ্যাঁ, আর রেপ আপন রেপ এটা কিন্তু কিনা কবিতা না, এটা হচ্ছে একটা নাটক। এটা কে লিখছে? হেনরি ফিল্ডিং। কিন্তু হেনরি ফিল্ডিং কিসের জনক ভুলে গেছে? একটু আগে না দেখাচ্ছে উপন্যাসের জনক। এরকম গুরুত্বপূর্ণ জিনিস বলে যেতে পারবে না তাও। ইংরেজি সাহিত্যে এই জন্য তো মানুষগুলোকে পরিচয় করাতে চাচ্ছি। বাংলা বাংলা উপন্যাসের জনক কে? বঙ্কিম। বাংলা উপন্যাসের জনক কে হবে? বঙ্কিম। আলালের ঘরের দুলাল লিখছে, কিন্তু এরপরে ওটা সাকসেসফুল না। এই জন্য সাকসেসফুল উপন্যাসের জনক হচ্ছে কে? বঙ্কিমচন্দ্র। আর ইংরেজি উপন্যাসের জনক কে? ড্যানিয়েল ডিভুকে কি ধরনের উপন্যাসের জনক বলছিলাম? ফাদার অফ রিয়েলিস্টিক নোবেল। ফাদার অফ রিয়েলিস্টিক ড্যানিয়েল ডিফু। একটু পরে আসবে। হ্যাঁ, তাহলে বলো, একটু একটু মুখস্থ বলো, এটা পরীক্ষা আসে। দ্য রেপ অফ লক কে লিখেছে? রেপ আপন র্যাপ হেনরি ফিল্ডিং নাকি? রেপ আপন র্যাপ কে লিখেছে? হেনরি ফিল্ডিং কে? উপন্যাসের জনক। রেপ অফ বাংলাদেশ কে? অ্যান্থনি মাসকারেনহাস। এটা কিসের লেখা? কি নিয়ে লেখা? বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। তারপরে হচ্ছে এরপরে রেপ অফ লিউক্রেস কার লেখা কবিতা? এত ঘটনা উইলিয়াম বলছি, এরপরে বলে যাবা? হ্যাঁ, এবার আসো। এখন ওই যে দেখো, আলেকজান্ডার পুপ কি মাপের কবি ছিল? আ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং কার কথা? পুপের কথা। এগুলো পুপের কথা। কথা বুঝছো? তারপরে টু হেয়ার ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, এটা কার কথা? পোপের কথা। ফুলস রাশ ইন ফায়ার, অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রিট। আচ্ছা, এই দেখো, দেবদূতরা যেখানে ভয় পায়, বুকারা সেখানে আগে দেয়। ওই যে হাতি গোড়া গেল তল, মশা বলে কত জল। এরপরে ডানিয়েল ডিফু বড় ফিগার স্টার। স্টার হিসেবে মাথায় রাখতে হবে। তিনি একজন সাংবাদিক ছিল, কিন্তু তাকে বলা হয় ফাদার অফ রিয়েলিস্টিক নোবেল। একটু আগে আমরা বলছি তার রবিনসন ক্রুসো পরীক্ষা ইম্পর্টেন্ট। এটা অনার্স সিলেবাস, এটা পড়ানো হয়। কথা বুঝছো? হ্যাঁ, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা? রবিনসন ক্রুসো, যেটা পরীক্ষা আসলে এগুলাই আসবে। রোকসানা, এটা মনে রাখবা, উপন্যাস। তারপরে হচ্ছে কলোনিয়াল জ্যাক, এটাও মূলত। ঠিক আছে, মাস্টারপিস। উপনিবেশবাদ নিয়ে জিনিসগুলোকে এখানে ক্লিয়ারলি, মানে একটা বাস্তব ঘটনা। ফরাসিরা, পর্তুগিজরা, ব্রিটিশরা কিভাবে সারা পৃথিবীকে উপনিবেশ বানিয়ে শোষণ করছে, এই সমস্ত কথাগুলো ক্লিয়ারলি এখানে তুলে ধরছে। কথা বুঝছো? হ্যাঁ, রবিনসন ক্রুসো। আচ্ছা, তারপরে তাহলে ড্যানিয়েল ডিভুকে কি হিসেবে আলেকজান্ডার পুপকে কি হিসেবে মনে থাকবে? আলেকজান্ডার কিসের জন্য? দ্য রেপ অফ লক। দ্য রেপ অফ লক প্রতিনিধিত্বকারী কবি হিসেবে মনে রাখবো, কারণ আমরা দ্য আগাস্টান পিরিয়ডকে দ্য পিরিয়ড অফ দ্য এজ অফ পুপ বলতে পারি। খুব বড় কবি। তারপরে এরপরে পোপের পরে আমরা পাচ্ছি কারে? ড্যানিয়েল ডিফু হচ্ছে ঔপন্যাসিক বঙ্কিম এই টাইপের করে মনে রাখো। যদিও যিনি বঙ্কিম না, শরৎচন্দ্র মনে করো। এরকম বড় লেখক জনাথন সুইফট। ইনি 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 হচ্ছে কি? স্যাটারিস্ট। আচ্ছা, বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক নাটক লিখেন কে? হ্যাঁ, কিন্তু ইংরেজিতে ইনি স্যাটারিস্ট। ইনি গেলিভার্স ট্রাভেল, এটাও কিন্তু অনার্সের সিলেবাসে আছে। কথা বলছো, এখানে চারটা চারটা যাত্রার কথা বলা আছে, চারটা জার্নি। হ্যাঁ, তারপরে হচ্ছে টেইল অফ টাপ, তারপরে ব্যাটল অফ বুকস। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা তুমি চারটা চারটা করে স্টার্ট দাও। মানে এখানে ডানিয়েল ডিফুর মধ্যে রোকসানা, রবিনসন ক্রুসো, তারপরে হচ্ছে আরেকটা কি বলছিলাম, দ্য কলোনিয়াল জ্যাক। দ্য কলোনিয়াল। তোমরা এগুলো ভুলে যাই না, এইগুলো তুমি চেষ্টা করলেই তোমার মনে থাকবে। এমনি মনে হচ্ছে এত কথা মনে থাকবে, কারণ আমি অনেক কমিয়ে দিচ্ছি, ছাড়াই করে দিচ্ছি। তাহলে আমরা এখন নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে আসছি। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে। প্রথমে হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, তারপরে হচ্ছে
অগাস্টান পিরিয়ড, তারপরে হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি। তারপরে প্রথমে আমরা রেস্টোরেশন পিরিয়ডে দুইজন বড় বড় কবিকে পেয়েছি, ড্রাইডেন এবং মিল্টন। ড্রাইডেনের কবির একটা বিখ্যাত ট্রাজেডি বলেছিলাম, ওটা হচ্ছে অল ফর লাভ, অল ফর লাভ। আচ্ছা, আর মিল্টনের কবিতা, দুইটা মহাকাব্যের কথা মনে থাকবে, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন। তার একটা শোকগীতি, একটা কবিতার নাম বলেছিলাম লাইসি দাস। তার একটা প্রবন্ধের নাম বলেছিলাম অফ এডুকেশন, অফ মিল্টনের কথা বলেছিলাম। তারপরে হচ্ছে মিল্টন এবং ড্রাইডেনের পরে এসে আমরা কাকে পেয়েছিলাম? হ্যাঁ, আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপের নামেই আমরা আগাস্টান পিরিয়ডের নামকরণ করি। আলেকজান্ডার পোপের যে একটা পরিচয় আছে, কই, এই যে আলেকজান্ডার পোপ, ইনাকে বলা হয় মক হিরোইক পয়েট, মক হিরোইক পয়েট। ঠিক আছে। ইলিয়ট এর উডেসি নামক মহাকাব্যগুলো ইংরেজিতে অনুবাদ করেন, তার এই যে বিশাল কাজ, এর জন্য তিনি অনেক বড় ফিগার, কথা বলছো? হ্যাঁ, তাকে কি বলা হয়? মক হিরোইক পয়েট, মক হিরোইক পয়েট, মক হিরোইক। তাহলে ইলিয়ট এবং উডেসির ইংরেজি অনুবাদ কে করেন? এবং তার বিখ্যাত কবিতা, এখানে একটা মহাকাব্য দ্য রেপ অফ লক, এটাকে আমরা সবচেয়ে বেশি মনে রাখবো। হ্যাঁ, এসে অন ক্রিটিসিজম, এটাও মনে রাখতে পারো। এবং তার যে ট্রান্সলেটেড, দেখো ট্রান্সলেটেড ইলিয়াড এন্ড ওডেসি। আচ্ছা, আলেকজান্ডার পোপের পরে এসে আমরা রাইটার হিসেবে পেয়েছি কাকে? ড্যানিয়েল ডিফু। ডিফুর সাথে তুমি মিলাও কারে? শরৎচন্দ্র। ডিফু হচ্ছে বড় একজন ঔপন্যাসিক, তার সাকসেসফুল বড় ফেমাস উপন্যাস হচ্ছে রবিনসন ক্রুসো, দ্য কলোনিয়াল জ্যাক, রুকসানা। বুঝতে পারছি? অনেক বই আছে, মুখ থেকে যা বের হচ্ছে রেকর্ড থাকবে, তাই আসবে পরীক্ষায়। কারণ প্রশ্ন করার সময় একজন টিচার কি করতে পারে, এটা সেন্সে কাজ করে, তোমারও করবে। তুমি যখন এখানে আসবা, জিনিসগুলো নিয়ে এভাবে বারবার করে কাজ করবা, এটা কোনো জ্ঞানী হওয়ার বিষয় না। তারপরে হচ্ছে দেখো এখানে আরো আছে, কিন্তু আমি বলেছি তিনটা। তারপরে হচ্ছে জনাথন সুইফট। সুইফটের ব্যাপারে আমরা কি বলেছিলাম? দ্য গ্রেটেস্ট স্যাটায়ারিস্ট, দ্য গ্রেটেস্ট স্যাটায়ারিস্ট। হ্যাঁ, বাংলা সাহিত্যের জন্য এরকম একজন বিদ্রুপাত্মক লেখক হচ্ছে প্রমোদ চৌধুরী। আচ্ছা, তার জনাথন সুইফটকে আমরা তার একটা বইয়ের নাম কি? গেলিভার্স ট্রাভেল, আর টেইল অফ ঠাপ, দ্য ব্যাটল অফ বুকস। দেখো, আ জার্নি টু স্টেলা, আ মডেস্ট প্রপোজাল, এগুলো আমি বোল্ড করি নাই, পরীক্ষা বোল্ড করেছি তিনটা, দ্য ব্যাটল অফ বুকস, আ টেইল অফ টাপ, গেলিভার্স ট্রাভেল। গেলিভার্স ট্রাভেলের মধ্যে টোটাল কয়টা ট্রাভেলের কথা আছে? চারটা। এগুলো শব্দ কঠিন কঠিন, তুমি চারটা মনে রাখলেই হবে। এখন আসো স্যামুয়েল রিচার্ডসন, অত ইম্পর্টেন্ট না এই দুজনও, এগুলো একটু এমনি দেখে নিবা। উইলিয়াম কনগ্রেভ, ইনাকে বলা হয় দেখো কমেডি অফ ম্যানার্স, কমেডি অফ ম্যানার্স। এখানে তার বইগুলোর মধ্যে এখানে একটা দুটো বই আছে, এখানে ভুল করা হয় নাই ভুলে, কারণ এটা বইয়ের, এটা যে ফাইলটা আমি দেখাচ্ছি এটা ফাইনাল ফাইল না, এই জন্য এটা এখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বই আছে। লাভ ফর লাভ, আর ওটা হচ্ছিল অল ফর লাভ। আর এটা আমি ওর পরে ওখানে দেখাইছিলাম একটু পরে, একটু করে। তাহলে এখানে এটা হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়াটা এভাবেই চলে। এগুলো কিন্তু বড় বড় মানে বিখ্যাত লেখা। দ্য ডাবল ডিলার, দ্য ডাবল ডিলার, এগুলো লাগবে। ডাক দিছ বা যারা লিখছো তারা লিখছো, বলো তাহলে। আমরা এখন আলেকজান্ডার পোপ কে ছিল? মক হিরোইক পয়েট, মক হিরোইক পয়েট। তিনি প্রতিনিধিত্বকারী রিপ্রেজেন্টেটিভ পয়েট অফ দ্য পিরিয়ড, রিপ্রেজেন্টেটিভ পয়েট অফ দ্য পিরিয়ড। তার বিখ্যাত বই হচ্ছে দ্য রেপ অফ লক। রেপ অফ, রেপ অফ লকটা কি? কি কাটা? বেনি কাটা। তুমি প্রয়োজনে একবার একটু করে শুনছো তো, যদি একটু একটু সময় পাও, এই শর্ট ভিডিও রিল ভিডিও না দেখে, একজন বিশেষ প্রার্থী যদি শর্টস এবং রিলস এর দিকে এডিক্টেড হও, তাহলে ইউ আর কিল্ড অলরেডি, ইউ আর ডান। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, কারণ তুমি আর কিছু মনে রাখতে পারবে না, কারণ এগুলো মানুষের মস্তিষ্ককে ধ্বংস করে দিচ্ছে। কিলার্স, দ্য কিলার্স একেবারে, কথা বুঝছো? এর কারণ হচ্ছে তুমি গুরুত্বপূর্ণ একটা ভালো ভিডিও তুমি ধৈর্য ধরে শুনতে পারবে না, কারণ তোমার ধৈর্য শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, পড়ায় দীর্ঘক্ষণ থাকতে পারবে না। এই জন্য তুমি গুগল ব্যবহার করবা, ফেসবুক আনইনস্টল করে দাও। হ্যাঁ, ইউটিউব রাখো, ইউটিউবে অত সময় তোমার কাটবে না। ইউটিউবে আমাদের ওই সময় কাটে না, আমি তো মনে করো বেকার, মানে এই পড়াশোনার বিচারে ওরকম সময় লাগে না, কিন্তু তাও ইউটিউবে একটু করে ঢুকে খবরটা শোনার পর আর ভালো লাগে না। এই জন্য ইউটিউব রাখবা। কি আনইনস্টল করবা? ফেসবুক। আর আর কি আনইনস্টল করবা? টিকটক। টিকটক কে কে করো? হাত তুলো। আমি আমি করি, বলো না।
আমি করি। আমার ফলোয়ার কমে গেছে 2000। কারণ হচ্ছে আমি ধারাবাহিক ভাবে দিতে পারি না। আমার হচ্ছে পুরাতন পুরাতন ভিডিও যেগুলো, এগুলো আমি একটা একটা দিই আর কি। টিকটকে কেউ ভালো ভিডিও দেখে না ক্লাস। আচ্ছা, তো টিকটক দেখবা না, প্রয়োজনে তুমি এই যে একটা কথা বলছিলাম তার রেপ অফ লক, অবশ্যই এটুকুই মনে থাকবে, বেনি কাটার ঘটনা। তুমি সামারি তুমি লিখে দিবা দ্য রেপ অফ লকের সারমর্ম, আরো গুছিয়ে পাবা, কারণ আমি অত ক্লিয়ার করে বলি নাই, আমি নিজেও একটু একটু ভুলে যাচ্ছি, এই জন্য আমার কত আগে দেখছিলাম একটু মনে আছে বললাম। তাহলে রেপ অফ লক এবং পুপের টু এয়ার ইজ হিউম্যান, এগুলো কার কথা? পুপের কথা। হ্যাঁ, তারপরে এখন তোমাকে আমি বলছিলাম আলেকজান্ডার পোপ অনুবাদ করা ছিল দুইটা বড় বড় মহাকাব্য। কার? হোমারের ইলিয়াড এন্ড ওডেসি, এগুলো বড় কাজ, এগুলো মাস্টারপিস, গ্রেট ওয়ার্ক কিন্তু এগুলো, এই জন্য এটা অনেক বড়। তারপরে আলেকজান্ডার পোপের পরে আমরা পেয়েছি ড্যানিয়েল ডিফুকে দেখবো শরৎচন্দ্রের মতো বড় ফিগার হিসেবে রবিনসন ক্রুসো। এই, তারপর আমরা পেয়েছি এখন লাস্ট এসে জনাথন জনাথন সুইফটের বিখ্যাত বিশাল বইয়ের নাম কি? গেলিভার্স ট্রাভেল। তারপরে হচ্ছে এরপরে এসে আমরা আরেকজনকে পাচ্ছি, আরেকজনকে দেখছি এখন, এটার নাম কি? উইলিয়াম, এমনি উচ্চারণটা কনগ্রেপ লিখে, গ্রিপ লিখে না সাধারণত, কনগ্রেপ। কিন্তু তুমি যদি গ্রিপ বলো, কেউ তোমাকে মুখ চেপে ধরবে না। এখানে একটা ব্যাপার হচ্ছে, আসলে তুমি কে করো আর কো করো, অ্যাটেনশন গ্রো করো, কথা বলছো কিনা? তুমি তাদের যদি বুঝাতে পারো তোমার তার পছন্দ, তুমি কিভাবে বলছো ব্যাপারটা দরকার নাই তো, বুঝো নাই? আমার একটা ডিপার্টমেন্ট ইংলিশে, আমি তো ইংলিশ এবং বাংলা দুটাতে অনার্স মাস্টার্স করছি। এখন ইংলিশে আমার একটা বান্ধবী ছিল সুমি, তার এইটুকু চুল ছিল, এইটুকু চুল, ফর্সা টর্সা বালকি শরীর ছিল। আমি একটু খুব আনস্মার্ট ছিলাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এগুলাতে কাপড় চোপড়ে আগামাথা থাকতো না, এই জন্য হয়তো সে আমার পছন্দ করে নাই, কিন্তু তারা আমার খুব পছন্দ। এখন এখন একটা দেখো, একটা ফার্স্ট ইয়ারে অনার্সের একটা মেয়ে ফার্স্ট ইয়ার অনার্সের একটা ছেলের সাথে মিলে না। ফার্স্ট ইয়ার অনার্সের একটা মেয়ে অবশ্যই মাস্টার্সের বা আরো বড় কারোর দিকে নজর দেয়। এটা স্বাভাবিক, ন্যাচারাল বিষয়, এটা কোনো দোষের কিছু না। কারণ ওই ছেলে ওরে সামাল দিতে পারবে না তো। হ্যাঁ, এখন তারা আমার পছন্দ, এই জন্য আমি তার দিকে তাকাইতাম। যখন ক্লাসে টিচার পড়াচ্ছে অনেক সুন্দর করে, মানে একেবারে সিরিয়াসলি টিচার পড়াচ্ছে, আমি কিন্তু তার দিকে তাকাই থাকতাম। একদিন, একবার, দুইবার, অনেকদিন পরে একবার, একদিন আমার সাথে সে ঝগড়া লাগাই দিচ্ছে, তুই আমার দিকে তাকাও কেন? বন্ধুরা সবাই আবার, তোর দিকে তাকালে সমস্যা কি? ওরা তো বুঝতেছে না, বুঝতেছে শুধু আমি আর ও, আর তো কেউ বুঝতেছে না ঘটনা কোথায়। বন্ধুদের মাথায় আসতেছে না, কারণ আমি একটু খুব নরম সরম মানুষ ছিলাম, আমি একটু কম কথা বলতাম, কথা বুঝছো? এই যে ঘটনা, সে তো বুঝে গেছে আমার চোখের চাহনির মধ্যে কি আছে। হ্যাঁ, ভালোবাসা আছে, তারপরে দুর্বলতা আছে, কিন্তু আমার এমন ভাবে লেগে গেছিল, এরপর আর কখনো তার সাথে ফুটতে পর্যন্ত কথা বলে নেই, কথা বুঝছো? এমন হয়েছে, সে আমার সাথে কথা বলার জন্য অ্যাপ্রোচ করতেছিল, মানে না, আমার আবার এগু বেশি, কথা বুঝো নাই? হ্যাঁ, এগুলো তখন আহ, এই যে ব্যাপারটা, এই যে তার দিকে আমি শুধু তাকাইতাম, এইটুকু তো সে বুঝে গেছিল না। এই জন্য বুঝতে পারাটাই বিষয়, ভাষার উদ্দেশ্য হচ্ছে বোঝানো। হ্যাঁ, এখন কনগ্রেপ, ও, অল ফর লাভ কার লেখা? জরিনা উইলিয়াম কনগ্রেট বলে। ড্রাইডেনের লেখা একটা ট্রাজেডি, ড্রাইডেনের লেখা একটা কি হিরোইক ট্রাজেডি নাকি, এরকম না? আর লাভ ফর লাভ কার লেখা? উইলিয়াম কনগ্রেট। হ্যাঁ, আচ্ছা, এবার এবার এইজ অফ সেন্স, বেশি নাই বেশি নাই, বেশি দেরি করবো না, অল্প। আমি যে টার্গেট নিয়েছি, আমি কিন্তু টার্গেটে রিচ করতে পারছি, কারণ কি জানো, আমি ব্যাখ্যা কথা কম বলছি আজকে। হ্যাঁ, মূল জায়গায় আগাইছি। এখন স্যামুয়েল জনসন, স্যামুয়েল জনসন, ইনি, ইনাকে তুমি কি হিসেবে চিনবা? লিটারারি ক্রিটিক এগুলো লাগবে না, উনি মোরালিস্ট ছিল, বায়োগ্রাফার ছিল, এডিটর ছিল, সর্বোপরি সে বিখ্যাত হচ্ছে লেক্সিকোগ্রাফার হিসেবে, ক্রিটিকও ছিল। কারণ তারা আমরা মনে রাখবো ডিকশনারির জন্য, কি জন্য? ডিকশনারির জন্য স্যামুয়েল জনসন। দেখো এ, কোথায় ফাদার অফ ইংলিশ ডিকশনারি বলা হয়, ফাদার অফ ইংলিশ লেক্সিওগ্রাফার, এটাই, আর কিছু না, আর ওগুলো একেবারে কোনো কাজের না বা লাগবে এরকম না। দেখো, আর ডিকশনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা লিখেছিল কে? 15 এপ্রিল 1755 সালে প্রকাশ করছে। এই বেটা কত আগে কত বড় কাজ করে গেছে, ঠিক আছে? এরপরে ওই যে দাদা আসছে, দাদা, বুঝছো? এর ব্যাপারে তো আমরা অলরেডি পড়ে ফেলছি, হেনরি
ফিল্ডিং 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 কেমনে মাইছে নাম ভাই বুঝলাম না। হ্যাঁ, ঠিক আছে। ফার্স্ট হাফ অফ দ্য সেঞ্চুরি। এই যে টম জোন্স উপন্যাসের জনক বলা হয়, দেখো ক্যাপিটাল, এখানে দেখো তার এই যে টম নোবেলস 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 হচ্ছে টম জোন্স, এমেলিয়া, তারপরে জোসেফ অ্যান্ড্রুস। এগুলো হচ্ছে তার তিনটা উপন্যাস এবং তার কতগুলো নাটক আছে। যেহেতু এই যে দেখো দ্য রেপ আপন র্যাপ, দ্য রেপ আপন, দেখি এবার রেপ নিয়ে আবার রিভাইজ দাও। রেপ অফ লক কার লেখা? আলেকজান্ডার পোপ। রেপ অফ বাংলাদেশ কার লেখা? অ্যান্টনি মাসকারেন হাস, শব্দটা অ্যান্টনি মাসকারেন হাস। আচ্ছা, তারপরে হচ্ছে রেপ অফ লিউক্রেস, উইলিয়াম শেক্সপিয়ার, এটা পোয়েম। আর রেপ আপন রেপ হচ্ছে হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং হচ্ছে উপন্যাসের জনক, হ্যাঁ, এবং কিন্তু এটা হচ্ছে তার নাটক, এটা হচ্ছে তার নাটক। আচ্ছা, এই তো গুড। তাহলে এই ব্যাপারে এই লুকের ব্যাপারে আমরা টম জোন্সের কথাই মনে রাখবো। বাকি জিনিসগুলো অত কাজে লাগবে না, যেমন দা মক ডক্টর, দা মাইজার, কিপটা কিপটুস। হুম। আচ্ছা, তারপরে দেখো কাজ শেষ, ঘটনাও শেষ। এখানে এরপরে বলতে আর এই বেটা পরীক্ষা আসবার মতো না। হ্যাঁ, গোল্ড স্মিথ, অলিভার গোল্ড স্মিথ এগুলো লাগবে না। এডমান্ড বার্গ ছিল বক্তা এবং তার কিছু উক্তি। থমাস গ্রে ইম্পর্টেন্ট, কারণ এটা পরীক্ষা আসে এবং আসবে। এখানে থমাস গ্রের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে কি জানো, জন ডান পড়ছিলাম না আমরা, দ্য গুড মরুর লেখক, মেটাফিজিক্যাল পয়েট। ওনাকে মেটাফিজিক্যাল পোয়েট্রির জনকও বলা হয়, কিন্তু মেটাফিজিক্যাল কথাটা ব্যবহার করছে জন ড্রাইডেন, মেটাফিজিক্যাল কথাটা আবিষ্কার। তাহলে থমাস গ্রে, দেখো কবরস্থানের কবি বলা হয় তারে। গ্রেভিয়ার্ড মানে কি? কবরস্থান না? আচ্ছা, এখন এই যে এটা পরীক্ষায় দুইবার আসছে হুবহু। ইলেজি রিটেন ইন আ কান্ট্রি চার্চিয়ার্ড, 37 বিসিএস, 36 বিসিএস, পরপর তোমার এটা তো আরো আসছে এরপরে। এটা তুমি 41 43 এর দিকে দেখিও, এটা পরপর আসছে। তারপরে এখান থেকে প্রশ্ন আসে কারণ সিলেবাসে আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপরে উড অন দ্য ডেথ অফ এ ব্রিড আদার, এগুলো লাগবে না। তুমি জাস্ট তাকে একজন কবি হিসেবে থমাস গ্রে এবং তার এই কবিতাটার নাম মনে রাখবা। ওইদিকে যেমন দ্য গুড মোরো মনে রাখবা, জন ডান মনে রাখবা। এইদিকে ইলেজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চিয়ার্ড এই কবিতা এবং থমাস গ্রে মনে রাখবা। এই হচ্ছে কথা। ওয়াল্টার স্কট এগুলো লাগবে না এখানে। লিনলে মারি, অ্যাডাম স্মিথ, এডওয়ার্ড গিবন, এখানে এগুলো না, আর আর নাই। কথা বুঝছো? এরপরে এরপরে যদি আমি এখন রোমান্টিক পিরিয়ড ধরি, তাহলে পড়াটা খুব, মানে এতক্ষণ যে মজা করে আলোচনা করছি বা মনে রাখার মতো করে শ্রম দিছি, এটা নষ্ট হয়ে যাবে। কারণ রোমান্টিক পিরিয়ড খুব ইম্পর্টেন্ট জায়গা। ওখান থেকে শুধু ওখানে ছোট্ট একটা সময় 1798 থেকে 1832, এই সময় থেকে প্রিলিতে প্রশ্ন আসবে 4 থেকে 5 নাম্বার। তো ওটাকে আমাকে ওভাবে পড়াইতে হবে না, প্রত্যেকজন নিয়ে আমি কথা বলতে হবে। এই জন্য আমরা আগামী ক্লাসের জন্য রেখে দিই। কথা বলছো? তাহলে আজকের ক্লাস ইফেক্টিভ ক্লাস হয়েছে, আমার নিজেরও ভালো লাগতেছে এর আগের দুইটা ক্লাসের তুলনায়। কারণ আমি শুরু থেকে কথা বলে মজা পাইছি। সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যে আমি এই যে ফাইলটা এনে আলোচনা করতে পারছি, এটার জন্য আমার অনেক সময় বেঁচে গেছে, কম সময় অনেক কিছু দেখাইতে পারছি। আর একটা পজিটিভ বিষয় যেটা পেয়েছি সেটা হচ্ছে তোমরা রেসপন্স করছো আজকে, কথা বলতে পারছি। এই হচ্ছে কথা। যারা নতুন এমনি আজকে আসছো, তারা মনে মনে ভাবিও না লেকচার তো 1 নয়, লেকচার তো স্যারে মাঝখানে পড়াইছে। লেকচার 1 থেকে আরো 2-1 ক্লাস পরে শুরু হবে। লেকচার 1 এখনো শুরু হয় নাই, লেকচার 1 থেকে সবার জন্যই আবার শুরু হবে, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা লেকচার শুরুর দিকে লেকচার গুলো পায়নি, পরে জয়েন করছে। লেকচার 1 থেকে আরো 2-1 ক্লাস পরে শুরু হবে। এখন আজকে এভাবে ক্লাস কেন নিছি, এটা আজকে লিটারেচার ঘোষণা ছিল। নতুন যারা আসবে তারাও ক্লাসটা দেখবে এই দৃষ্টিকোণ থেকে, আমিই বলছি এভাবে করার জন্য। বুঝতে পারছি? তুমি নতুন আসছো, তোমাকে কোনো কিছু মোটিভেট করে নাই, ব্যাখ্যা কাম করার চেয়ে তোমার একটা কাজের কাম করে দিলে এটা লাভ হইলো না? এটা আর কি। ওকে। সব আর যারা অনলাইনে আছেন, আপনাদের প্রতি দুঃখ প্রকাশ করছি, নেটওয়ার্কে মাঝখানে নেটওয়ার্ক হচ্ছে গায়েব হয়ে গেছিল, মনে হয় ইন্ডিয়া গেছিল শেখ হাসিনারে দেখতে, কোনোভাবে কানেক্ট করতে পারি নাই। লাস্টের অংশটাতে আপনারা সংযুক্ত হয়েছেন। তবে একটা পজিটিভ খবর দিই, সেটা হচ্ছে এই ক্লাসটা আমি আপনাদের জন্য আলাদা করে আবার নিব, কারণ এত দরকারি ক্লাস এই অল্প একটু ভিডিও দিয়ে আমি আপনাদেরকে বুঝ দিব না, কারণ এই ক্লাসটা আগে হয় নাই। এটা আবার পুরাটা নিব। আজকে যতটুকু করলেন করলেন, ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে আবার ক্লাসটা পুরোপুরি শুধু অনলাইনের জন্য নিব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। স্যার অনেক অপেক্ষা করছিলাম স্যার ক্লাস করার জন্য। জি না, আসলে আমরা অনলাইনে এই যে নেটওয়ার্কের সমস্যাটা সলভ করতে পারি না, এই জন্য অনেকক্ষণ ক্লাস মিস গেছে।
জি, প্রোটিন যথেষ্ট বই আছে, এই আছে সেই আছে, ক্লাস লেকচার ফলো করা, সবকিছুর বাইরে এসে অনুশীলন করার ক্ষেত্রে লেকচার শিটটা যদি শেষ করেন এর বাইরে অঙ্ক আসবে না, তার গ্যারান্টি 1,000,000%। 100 200 যোগ করে করে কয় পার্সেন্ট? 1,000,000,000। এর বাইরে অঙ্ক আসার সুযোগ নেই তো, কারণ ওখানে সবকটি ক্যাটাগরি এনসিওর করা হয়েছে। আমি বুঝতে পারছি। এই জন্য কিছু কিছু জায়গায় শীটের উপর নির্ভর করে অনেক তথ্য পেয়ে যাবেন। যেমন বাংলা সাহিত্য নিয়ে গত ক্লাসে আমি বাংলা সাহিত্য পড়ার ঢং, স্টাইল বলেছিলাম। স্টাইলের ক্ষেত্রেও জিনিসগুলোকে সহজে জিস্ট পাওয়ার জন্য শীটের সহযোগিতা নিতে পারেন, কিন্তু ব্যাকরণের শীটের সহযোগিতা নিলে হবে না। এখানে কতগুলো ব্যাপার আছে তো, কোন জায়গা থেকে আসলেই নির্ভর করে। ব্যাকরণে আপনি আমাদের স্যারের লেকচারের উপরে ডিপেন্ড করবেন, উনি এত ইলেবোরেটলি পড়ায়, এর বাইরে আসার সুযোগ নেই। লেকচার শিট অনেক তথ্য থাকবে, লেকচার শিট থেকে পড়তে পারেন সমার্থক শব্দ, বিপরীত শব্দ, ভোকাবুলারি বেসড প্রশ্নগুলো। বুঝতে পারছি। যেমন মেন্টাল এবিলিটির আমরা একটা শিট দিয়েছি, মেন্টাল এবিলিটি শিটের উপর নির্ভর করলে হবে না। মেন্টাল এবিলিটি যদি আমি শিটের মধ্যে আনতে চাই, তাহলে শিটের সাইজ হবে বইয়ের চেয়ে বড়, ওটা আমাদের পোষাবে না। আমাদের তো একটা বইও আছে, তাহলে আমাদের বই চলবে না, ঠিক না? আর আমাদের মানসম্মত বই, আমাদের মেন্টাল এবিলিটি বই সেই মানসম্মত, যদি পড়ে থাকেন কারো হাতে থাকে তাহলে আপনি বুঝবেন। মেন্টাল এবিলিটি বইয়ের সমস্যা হচ্ছে, মেন্টাল এবিলিটি প্রস্তুতির জায়গাটা হচ্ছে এই রিটেন এবং প্রিলির প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো ব্যাখ্যা সহ পড়া। এখন রিটেনের প্রশ্নগুলোর কোয়ালিটি সলিউশনের জায়গাটা কম পাওয়া যায়, এই জায়গাটা আমরা খুব ভালোভাবে নিশ্চিত করছি। বুঝতে পারছি। মেন্টাল এবিলিটির কাজগুলো করছিল একজন ডাক্তার এবং একজন চুয়েটের ছোট ভাই কাউসার আহমদ সাগর, এখন পুলিশের এসপি। সে করোনাতে বসে বসে সেই কাজগুলো করতে, সে খুব ক্রিয়েটিভ, যেহেতু কোচিং এ পড়াইতো। আর বইটার এই নাম জন্য কি? মানসিক দক্ষতা আমাদের হেল্পলাইনের। তো ওই বই, আমাদের বইটা যদি কারো কাছে থাকে, ওই বইটা পড়বেন, বাসায় টেবিলের মধ্যে ফেলে রাখবেন না। আর আর হচ্ছে আমি আজকে পড়া শুরু করি, কারণ আমাদের কথা বেশি আজকে আমাদের একটা, তাহলে আমাদের যে ইংরেজি সাহিত্য কথা শুরু করি, পরে যারা নতুন আসছে এদের জন্য কথা পরে হবে। হ্যাঁ, তাহলে ইংরেজি সাহিত্যের আমাদের টোটাল কত নাম্বারের প্রশ্ন আসবে? 15 নাম্বারের। 15 নাম্বারের প্রশ্নগুলোর প্রিপারেশনের ক্ষেত্রে একটা মানসিক ম্যাপ থাকবে, মেন্টাল একটা পরিকল্পনা থাকবে। এমনিতেই বই পুস্তক ছাড়া মানে নিজের মাথায় নিজের চিন্তা জগতে একটা পরিকল্পনা, একটা ইমেজ থাকতে হবে না, ভাসতে হবে এই এই জায়গা আছে, এই এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তো অত ক্যাটাগরি দেখাচ্ছি না, এখানে প্রথমে প্রশ্ন আসতে পারে পিরিয়ড থেকে। যেমন 36-এ প্রশ্ন আসছিল, হুইচ ইজ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। এই প্রশ্ন সরাসরি আসছিল, এটা ইজি একটা প্রশ্ন, এলিজাবেথান পিরিয়ড। তাহলে আবার প্রশ্ন আসছিল, হুইচ অফ দ্য ফলোইং টাইম পিরিয়ড ইজ কল্ড জর্জিয়ান পিরিয়ড। তাহলে নিচের কোন সাল থেকে কোন সালকে জর্জিয়ান পিরিয়ড বলা হয়। এবং রোমান্টিক পিরিয়ড নিয়ে প্রশ্ন আসছিল, রোমান্টিক পিরিয়ড ইজ দ্য টেনিউর অফ রোমান্টিক পিরিয়ড ইজ, এভাবে প্রশ্ন আসছিল। তাহলে রোমান্টিক পিরিয়ড অর্থাৎ 1798 থেকে 1832, এই সময়টা। তাহলে পিরিয়ড থেকে আমাদের একটা প্রশ্ন প্রায় সময়ই আসে। তারপরে এখানে প্রশ্ন আসে এই ইয়া থেকে, মনে করেন এই আমাদের পিরিয়ডের, তাহলে বিভাগ না করলাম, বলে দিলাম পিরিয়ডের টাইম ডিউরেশন এবং ফিচার্স অফ দ্য পিরিয়ড। পিরিয়ডে কয়টা জিনিস মাথায় রাখতে হবে? দুইটা। একটা হচ্ছে কত টেনিউর কত সাল থেকে কত সাল পর্যন্ত এই যুগ। আর একটা হচ্ছে এই যুগের মেইন বৈশিষ্ট্য কি। যেমন এলিজাবেথান পিরিয়ডের ড্রামাগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে রেভেঞ্জ এন্ড লাভ। রেভেঞ্জ এন্ড লাভ, ভালোবাসা এবং প্রতিশোধ, এই বিষয়, এটা হচ্ছে মেইন ফিচার এই যুগের নাটকগুলোর মেইন ক্যারেক্টারিস্টিক্স। এরকম প্রত্যেকটা পিরিয়ডের ফিচার গুলো সম্পর্কে একটা কমন ধারণা আমাদের লাগবে। আবার তাহলে পিরিয়ড থেকে কয় টাইপের প্রশ্ন আসতে পারে? দুই টাইপের, একটা হচ্ছে পিরিয়ডের টেনিউর, আর একটা হচ্ছে পিরিয়ডের ফিচার। গেল, তাহলে দুই ভাগ করলাম না। এবার আসেন, এখানে প্রশ্ন আসতে পারে রাইটার। এখন রাইটার থেকে 3-4 ভাবে প্রশ্ন আসতে পারে, একেবারে ক্যাটাগরাইজ করে দিচ্ছি। রাইটারের রাইটারের জীবনকাল, মনে করেন শেক্সপিয়র নিয়ে প্রশ্ন আসছিল, মিল্টন নিয়ে প্রশ্ন আসছিল, জন ড্রাইডেন নিয়ে প্রশ্ন আসতে দেখেছি। এরকম গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ আধুনিক যুগে এসে বিশেষ করে জর্জ বার্নার্ড শো থেকে প্রশ্ন বারবার আসে, আধুনিক যুগের একজন প্রমিনেন্ট রাইটার। এরকম কয়েকজন লেখক আছে যাদের জন্ম মৃত্যু জানতে হবে, যেভাবে বাংলা সাহিত্যেও আসে। আপনার আবারও বলছি, প্রস্তুতিতে কি কি জিনিসের দিকে নজর রাখতে হবে তাকে সে ব্যাপারে সচেতন করে দিচ্ছি।
জীবনী। আবার রাইটারের জন্ম মৃত্যুর বিষয়টাকে একটু ঘুরিয়ে আসতে পারে। কিরকম? বলা হবে এই রাইটারটা, মানে দিস রাইটার বিলংস টু উইলিয়াম শেক্সপিয়ার, বিলংস টু এলিজাবেথান পিরিয়ড, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড। তার মানে এই ব্যাপারটাও আপনার রাইটারের সময়কালের দিকে যায়। দুইভাবে প্রশ্ন আসতে পারে। আরেকভাবে প্রশ্ন আসতে পারে, তাহলে একটা হচ্ছে জীবনকাল, তাহলে জীবনকালের মধ্যে আবার দুই দুই দিকে নজর রাখতে হবে। একটা হচ্ছে সরাসরি তার জন্ম মৃত্যু, আর একটা হচ্ছে সে কোন পিরিয়ডের সাথে বিলং করে। জন্ম মৃত্যু, কি কি? জন্ম মৃত্যু, তারপরে হচ্ছে সে কোন পিরিয়ডের সাথে তার সম্পর্ক। এভাবে প্রশ্ন আসতে পারে। তারপরে প্রশ্ন আসতে পারে রাইটারের রাইটারের ধরন নিয়ে। একজন রাইটার ঔপন্যাসিক থাকতে পারে। শরৎচন্দ্রকে তো আপনি কবি শরৎচন্দ্র বলি না, বলি নাকি? হ্যাঁ, বঙ্কিমচন্দ্রকে কবি বঙ্কিমচন্দ্র বলি, বলি না? আবার যে কবি সে উপন্যাস লিখলেও ঔপন্যাসিক রবীন্দ্রনাথ কখনো বলি, বলি না? বলেন না? তার মানে কবি হওয়া সহজ নয়, ঔপন্যাসিক হওয়া সহজ। ব্যাপারটা বোঝা যাচ্ছে? কারণ যার যে কবি তারা কখনো উপন্যাসিক বলতে শুনবেন না, কবি নজরুল ইসলাম বলি, কিন্তু তিনি তো উপন্যাস লিখেছেন, ঠিক না? এই জন্য যারা কবি তারা উপন্যাস লিখলেও তাদেরকে কি বলা হয়? কবি বলা হয়। কিন্তু যারা উপন্যাসিক তাদেরকে উপন্যাসিক বলা হয়, যেহেতু তিনি কবিতার দিকে কম গেছেন। রবীন্দ্রনাথ একজন সব্যসাচী লেখক। আমাদের আধুনিক যুগে একজন কিছুদিন আগে মারা গেছে একজন সব্যসাচী লেখক ছিল, ওনার নাম কি? সৈয়দ শামসুল হক। সব্যসাচী মানে তার, যার দুই হাত সমানে চলে। দুই হাত সমানে চলে মানে যার বিচরণ সাহিত্যের সবকটি অঙ্গনে আছে। উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন, কবিতা লিখেছেন, ছোট গল্প লিখেছেন, সবকটি অঙ্গনে যার কি আছে? বিচরণ আছে। তাহলে সৈয়দ শামসুল হক কোন বিচারে সব্যসাচী হলো? আসলে তিনি সব দিকে তার বিচরণ থাকার কারণে সব্যসাচী না। তিনি যেই প্রকাশনী থেকে বই প্রকাশ করতো ওটার নাম সব্যসাচী প্রকাশনী। কথা বলছেন? বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক দুইজন শুধু, রবীন্দ্রনাথ এবং নজরুল, যারা সবকটি জায়গায় লিখেছেন। রবীন্দ্রনাথ একটা জায়গায় লিখে নাই, সেটা হচ্ছে মহাকাব্য, ঠিক না? রবীন্দ্রনাথ মহাকাব্যের মতো ব্যাখ্যা কাম করলে এত সুন্দর কবিতাগুলো আসতো না, ঠিক আছে? জীবন দর্শন, অনেক 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 বড় একজন লাইফ লাইফ ফিলোসোফার ছিল। হ্যাঁ, তো এই জন্য লিখে নেই, ভালো হয়েছে। আবার মহাকাব্য মানে বড় কাব্য নয়। মহাকাব্য মানে কি? এটা তো লাগবে। মহাকাব্য মানে হচ্ছে যেখানে একটা যাত্রা থাকবে, বিশেষ করে সমুদ্র যাত্রা, যেখানে একটা একটা দেশের রাজা অথবা রাজপুত্র অথবা একটা দেশের বীরের বর্ণনা থাকবে, বীরের বীরত্ব থাকবে, অভিযান থাকবে, ঘটনার শুরু থাকবে, ক্লাইম্যাক্স থাকবে এবং পরিণতি থাকবে। এ ধরনের গল্প আছে, কিন্তু কবিতায় এদেরকে বলা হয় মহাকাব্য। এগুলো ছাড়া এমনিতে তুমি যদি বিশাল করে একটা কবিতা লিখো, যেমন তোমরা দ্য রাইম অফ দ্য এনশিয়ান মেরিনার কবিতা পড়ছো না? আচ্ছা, এটা না পড়লেও অন্তত কবর কবিতাতে পড়ছো। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের ঢালে, পড়ছো না? কবর কি ঢালে না তলে? তলে। তাহলে এই কবর কবিতা কিন্তু প্রায় 250 লাইন বা 265 লাইন নাকি? আর দ্য রাইম অফ দ্য এনশিয়ান মেরিনার উইলিয়াম কোলরিজের লেখা, স্যামুয়েল টেইলর কোলরিজের লেখা, এটা হচ্ছে 700 লাইন প্লাস। তো কবিতা লম্বা হলে মহাকাব্য না। মহাকাব্য হওয়ার জন্য ওখানে কি থাকবে? স্টোরি থাকবে, বীরের বীরত্ব থাকবে, সমুদ্র যাত্রা থাকবে, যাত্রা বিজয়ের গল্প থাকবে, গাত, বুঝছো কিনা? তাহলে পরে সে কি কি হবে? মহাকাব্য হবে। শাহনামা, ফেরদৌসির লেখা। কথা বুঝছো? হ্যাঁ। তাহলে সব্যসাচী, রবীন্দ্রনাথ হচ্ছে সব্যসাচী লেখক। তাহলে একজন লেখকের এই লেখক কবি হতে পারে, লেখক উপন্যাসিক হতে পারে, লেখক ড্রামাটিস্ট হতে পারে। এভাবে রাইটার থেকে প্রশ্ন আসতে পারে রাইটারের কি নিয়ে, ধরন নিয়ে। সে কি নাট্যকার, সে কি ঔপন্যাসিক, না এরকম এই টাইপের প্রশ্ন আসতে পারে। তারপরে এরপরে মূল মূল প্রশ্ন হচ্ছে রাইটারের রচনা, বিখ্যাত কোন রচনার লেখকের নাম। এটাও তো রাইটার বেসড কোশ্চেন, রাইটার বেসড কোশ্চেন না? মনে করো একটা প্রশ্ন দিল, দ্য টেম্পেস্ট ইজ রিটেন বাই, হ্যাঁ, দ্য প্যারাডাইস টু রিগেইন ইজ রিটেন বাই। একটা বইয়ের নাম দিল, কোন একটা লিটারারি ক্রিয়েশনের নাম দিল, ওই নামটা কার লেখা, এই সৃষ্টিকর্মটা কার, লেখক সম্পর্কে জানতে চাইলে এটাও রাইটার বেসড। থেকে বসে থাকি স্বপ্ন দেখা, স্বপ্নের মধ্যে সময় চলে যাবে, ঠিক না? এই জন্য আমার দৌড় কতটুকু, এটা এটা ভেবে
নিজের জন্য সবচেয়ে ওপেন যে প্ল্যাটফর্মটা আছে এটার জন্য নিজের ফিট করার জন্য কাজ করব। একটু এফোর্ট দিতে কি পারি না আমরা? আগামী 30 বছর ভবিষ্যৎ তুমি তোমার জন্য না করো, তোমার ফ্যামিলির জন্য করো। একটা ফ্যামিলিতে একটা ক্যাডার অফিসার হলে ওই ফ্যামিলিটা পুরো ভবিষ্যতের জন্য চেঞ্জ হয়ে গেছে। তোমার মা বাবা ভবিষ্যতে যে কয়দিন বেঁচে থাকবে ওই সময়ের জন্য চেঞ্জ হয়ে গেছে। তোমার বউ বাচ্চা, তোমার বাচ্চারা বলবে আমার বাবা বেঁচে ক্যাডার কর্মকর্তা। কথা বুঝছো কিনা? আজকে তুমি ক্যাডার অফিসার হিসেবে ঢুকবা, শেখ হাসিনা মিথ্যা কথা বললেও 2040-45 সালে গিয়ে 50 সালে গিয়ে তো বাংলাদেশ প্রথম শ্রেণীর রাষ্ট্র হবে, এটা তো সত্য। এটা আটকাইতে পারবে না। শুধুমাত্র দুর্নীতির রেশিও কমাই ফেললে দেশটা এগিয়ে যাবে। কারণ দেশ তো ইনুস তো আর মাটি কেড়ে টাকা কামাবে না, টাকা কামাবে মানুষ, কাজ করবে মানুষ। এখানে শুধু